আসসালামু আলাইকুম এভরিওয়ান, সীমাহীন ভালোবাসা গল্পের 3 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। সুইটি আস্তে ধীরে বলল, এখন আর কিছু বলবো না, যাওয়ার আগে বলবো ওই কথাটা। তবে আমি জানি আপনি আমার কথা রাখবেন, এইটুকু আমার বিশ্বাস আছে আপনার ওপর। তবে যাওয়ার আগে আমার কাছ থেকে মিরিল নিয়ে যাবেন। আপনার ঠোঁটে এক কোণে একটু ফেটে যাচ্ছে, মনে হয়েছে যেন আপনার ভিতরে ভিটামিনের একটু অভাব আছে। থাক, আর কথা বাড়াতে হবে না তোমার, এখন চুপচাপ পড়ো, অনেকটাই সময় চলে গিয়েছে। সুইটি আমার দিকে একবার বই এগিয়ে দিয়ে বড্ড সুরুল কণ্ঠে আমার মায়াবী করে বলল, ও স্যার, আজ না হয় প্রথম দিন, আজকে কি আমাকে পড়াবেন? আপনার মন বলবে আপনাকে পড়ানোর জন্য, যদি আপনার মন বলে তো আমাকে পড়ান, না করব না। তবে আমি জানি আপনি খুব ভালো করে আমাকে পড়াবেন না। স্যার, আপনি শার্ট পরে আসবেন না, গেঞ্জিতে আপনাকে খুব মানাবে। সুইটির কথা শুনে আবার নতুন করে ওর কণ্ঠে মায়ে পড়ে গেলাম। কাস্টমার কেয়ারে যে মেয়েগুলো কাজ করে না, ওদের থেকেও আরও সুর কণ্ঠে অনেক সুন্দর। শুনলে মনে হয় শুনতেই থাকে। একটা মেয়ের ভিতরে অপরালা কত গুণ দিয়েছে। মেয়েটা একটু ভালোবাসার কারণে একটা ছেলের কত কিছু না করতে পারে, আর একটু অবহেলার কারণে একটা ছেলের আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। সবকিছু অপরালার রহমত। আমি বইটা নিচে রাখলাম, বললাম যাও, এত করে বলছি যেহেতু বইটা রেখেই দিলাম, তবে কোনো বেয়াদবি করবে না। এর মাঝে দরজা ঠেলে আন্টি ভিতরে এসে প্রবেশ করলো। আন্টি এসেই বলল, কি স্যার, আমার মেয়ে আপনার কথা শুনছে নাকি? আমি ঠোঁটের কোণে হাসি টেনে বললাম, ও শুনবেন না মানে? ওর আম্মু পর্যন্ত আমার কথা শুনবে। ওর আম্মু কিন্তু আমি। আমার সামনেই তুমি এই কথা বলছো? মা আর মেয়েকে কি এত সাথে পড়ানো যায়? তবে আপনার এত বড় একটা মেয়ে আছে, এরপরও আন্টি আপনি খুব স্মার্ট। সত্যি আপনার সৌন্দর্যের প্রশংসা করতে হয়। আমার কথা শুনে আন্টি একটু লজ্জা পেল। আমি বুঝতে পারছি হয়তো তিনি আমার কাছ থেকে এসব কথায় আশা করেনি, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বললাম। তবে ওনার মেয়ের সামনে ওনাকে লজ্জা দিয়ে লাভ নেই। আমি আবারও বললাম, ভুল কিছু বলিনি, সরি আন্টি। বাবা, স্যার, আমার সামনে আমার আম্মুকে লাইন মারছেন, এটা কিন্তু ঠিক না। আমি বাবাকে বলে দিব। আমি আন্টির হাত থেকে কফির মগটা নিয়ে বললাম, আমার সামনে যদি কোনো সুন্দরী মেয়ে আসে, আমি তার প্রশংসা না করে পারি না। আমার কথায় কি রাগ করেছেন আন্টি? না বাবা, কি বলো তুমি? তোমার কথায় রাগ করব কেন? আমি আরও খুশি হয়েছি। তবে যাই হোক, এসব বাদ দাও। আমার মেয়েকে ভালো করে পড়াবে, এটাই আমি চাই। আর কিছু করতে হবে না তোমাকে। ঠিক আছে আন্টি, এ নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সব কিছু দেখে নেব। তাহলে আমি গেলাম বাবা। যাওয়ার লাগবে কেন? আপনি আপনার মেয়ের সাথে বসে পড়েন। এই বয়স কি এখন আছে আমার? আন্টি চলে গেল। তবে আমি হাসতে হাসতে একা একাই বলছি, মেয়ের আগে মেয়ের মাকেই পটিয়ে নিলাম। এটা কি কোনো কথা? স্যার, আমাকে আম্মু লাইন মেরে লাভ নেই। আম্মু কিন্তু ভিতর থেকে খুব শক্ত। হয়েছে, তোমার আর কিছু বলতে হবে না। এখন কি পড়বে নাকি আজকের মতো আমি বিদায় নিব? চলে যাবেন আপনি স্যার? যেতেই তো হবে, রাত হয়ে গেছে অনেক। আচ্ছা, আপনি কি স্টেশনের সেই ছেলেটা? সুইটির কথা শুনে মনে মনে বললাম, বলে দিব না কি সব কিছু? বললে আবার কি না কি করে জানে, আল্লাহ জানে। যেই রাগী মেয়ে, রাগে চোখ মুখ একদম লাল হয়ে যায়। তবে এত কিছু গোপন করে লাভ নেই কোনো। এই থেকে বরং বলেই দেই, ওইটাই ভালো। এখন তো ও আমাকে একটু হলেও সম্মান করে, বিশ্বাস করতে শুরু করেছে আমাকে। তবে আমি এটা বুঝি না, এত পিচ্চি একটা মেয়ে অতিরিক্ত কিউট কিভাবে হতে পারে? ও স্যার, বললেন না প্লিজ, আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, শোনো বলছি আমি। আমিই হলাম সেই ছেলে, আর কালকে মাত্র গ্রাম থেকে শহরে আসছি। এখন কি তুমি বলবে যে আমি আপনার কাছে পড়বো না স্যার? সি, এসব কি বললেন স্যার? আমি কি এই কথা কোনো সময় বলছি যে আমি আপনার কাছে পড়বো না? আপনার মতো কিউট হ্যান্ডসাম একটা ছেলে, যাকে একবার কোনো মেয়ে দেখলে প্রপোজ করে বসে থাকবে, যার বডি দেখলে সব মেয়েরা মন চায় তাকে একটু জড়িয়ে ধরে মনের আশা পূরণ করা। সব মেয়েদের তো স্বপ্ন আছে আপনার মতো বীরপুরুষ সুন্দর সুদর্শন ছেলেকে বিয়ে করা। এই, তুমি কি আমার প্রশংসা করছো নাকি আমার দুর্নাম ছড়াচ্ছ? আমার তো মনে হচ্ছে তুমি আমার উল্টাপাল্টা কথা বলছো। আমার কথা শুনে সুইটি ফিক করে হেসে দিল। ও বলল, স্যার তাই বুঝি, কিন্তু আমি তো আপনার পক্ষেই বললাম। থাক, আর কিছু বলতে হবে না, আমি এখন চলে যাব। যদি শেষ কোনো কথা বলার থাকে তো বলতে পারো, নইলে আমি চলে যাব কিন্তু। স্যার, আমার কথা শুনে আপনি তো আবার রাগ করবেন না? যদি রাগের কথা বলো তো রাগ করব না। আচ্ছা আগে বলো শুনি, তুমি কি বলতে চাচ্ছ? পরে অন্য হিসাব।
সুইটি আমার দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার কলেজে আমার সকল বান্ধবীদের বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমার নেই। আমার একটা প্রেম করতে একদম ভালো লাগে না, এটা বিরক্তকর জিনিস। বাবু বলো জান বলো এগুলো আমার একদম পছন্দ না স্যার। তবে বান্ধবীরা বলে যে তোর যদি কলেজে থাকে তো একটা ছেলে পটিয়ে দেখা, ইচ্ছা করলে প্রেম করতে পারি, ছেলেদের প্রপোজ পাই অনেক, প্রেম করতে পারবো না এটা কোনো কথা নয়, কিন্তু আমিও অচেনা কারোর সাথে এসব বিষয়ে জড়াতে চাই না। আর বাহিরে ছেলেদের কাছে আমার বড্ড মন হয় না, এর জন্যই শেষ শেষ কোনো উপায় না পেয়ে আপনার কাছে আসা। আমি জানি আপনি আমাকে ফিরিয়ে দিবেন না, আপনি আমার একমাত্র গুলুগুলু স্যার। আমি না আপনার একমাত্র কিউট ছাত্রী। বলেন আপনি কি আমাকে ফিরিয়ে দিবেন? বলছি না এসব ফালতু কথা রাখো, কি বলতে চাও তাইলে বলো, আগে আমি তোমার কথা শুনি। অপরে অপরে তো আমি খুব সাহসী দেখাচ্ছি, না জানি এই মেয়ে আবার কি উল্টাপাল্টা কথা বলে ফেলে। এই মেয়েকে দিয়ে আমার একটু বিশ্বাস নেই, পিচ্ছি হলেও কি হবে, মারাত্মক লেভেলের ডেঞ্জারাস এই মেয়ে। সুইটি আবারও বলতে শুরু করলো, স্যার কথাটা হচ্ছে আপনি আমার সাথে প্রেমের অভিনয় করবেন। আমার সাথে আপনার প্রেম করতে হবে না, শুধু বান্ধবীদের সামনে আমার সাথে প্রেম করবেন, আর কিচ্ছু করতে হবে না। প্লিজ স্যার প্লিজ। এই তুমি এসব কি কথা বলছো? তোমার মাথায় আর ঠিক আছে নাকি? আমি তো প্রাইভেট স্যার, আবার বলছো তোমার সাথে প্রেমের অভিনয় করার জন্য? মাথাটা কি গিয়েছে তোমার? স্যার আমি তো বাইরে কাউকে চিনি না, আর যদিও বাইরে কাউকে বলি তাহলে সবাই রাজি হবে, আর আপনি রাজি হচ্ছেন না, শুধু প্রেমের অভিনয় করতে তো বলছি। আচ্ছা আমার কি এবার সুযোগ নেওয়ার দরকার? না না, আমি ওকে পড়াতে এসেছি, উল্টাপাল্টা কিছু করা যাবে না, পরে আমি নিজেই বিপদে পড়ে যাব। এজন্যই সব কিছু চিন্তা ভাবনা করে সুইটিকে বললাম এই বিষয়ে পরে কথা বলবো, এখন আসি আমি। সুইটি আমার সামনে থেকে ফোনটা নিয়ে ওর নম্বর সেভ করতেই বলল, স্যার এটা কি ফোন? আমি তো মনে করেছিলাম আপনার কাছে আইফোন আছে, আমার মতো গরিবের কাছে আবার আইফোন, এই বাটন ফোন আছে, এটাই তো অনেক, তাও আবার এটা আমার আম্মুর। এভাবে বললেন কেন স্যার? যা সত্যি তাই বললাম, এখন সব কথা ছাড়ো, আমি গেলাম। স্যার যদি কোনো বিপদে পড়েন আমাকে সরাসরি কল দিবেন, আর সামনে যে ছোট গলির রাস্তাটা আছে না ওইখান দিয়ে যাবেন না আপনি, এত রাতে ওখান দিয়ে গেলে কিন্তু বিপদে পড়বেন। বলার জন্য অনেক ধন্যবাদ, তাহলে কাল দেখা হচ্ছে। স্যার মিস করবো আপনাকে অনেক। থাক আর মিথ্যা কথা বলতে হবে না, খুনিকে দেখায় কেউ কাউকে মিস করে নাকি বুঝলাম না। একটা কথা মিথ্যা থাকলেও সত্যি, তুমি গুছিয়ে বলতে পারো কথা, মিথ্যা যদি বলতেই না পারো তাহলে মিথ্যা কথা বলেই বা কেন? কে জানতো এই ক্ষণিকের সময়ের মাঝে আপনি আমার সব কিছু কেড়ে নিয়ে চলে যাবেন। সুইটি একা একাই বক বক করতে লাগলো, ওর কথা শুনে আমার আরও অনেক লাভ নেই। নিচে নামতেই পিচ্ছি ছেলেটা আঙ্কেলের কুল থেকে দৌড়ে এসে আমার সামনের, দুলাভাই আপনি এক্ষণে আপু রুম থেকে কি করছিলেন? এই রে, এখন কি মনে হচ্ছে এই ছেলে আমার মানিজ্জত যা আছে সব খেয়ে ফেলবে? বড় বোন যেমন হয়েছে তেমন ছোট ভাই হয়েছে। আঙ্কেল পিচ্চিকে বলল, বাবা উনি তোমার বড় বোনকে পড়ায়, ওনাকে স্যার বলবে, দুলাভাই ডাকলে খারাপ দেখায় বিষয়টা। পিচ্চি ছেলেটা উল্টা বলল, আমি ধুলাভাই ডাকবো, তাতে তোমার কি বাবা? আমি পিচ্চির কথা শুনে বললাম, থাক না আঙ্কেল, ছোট্ট মানুষ, আরে ডাকো। তা বাবা আমার মেয়ে এতদিন পর কারো কাছে পড়তে বসেছে, আমি বলছি না আঙ্কেল, কাকে কিভাবে ঠিক করতে হয় তা আমার জানা আছে। ধন্যবাদ বাবা তোমাকে, এজন্যই আবারও ধন্যবাদ দিতে হবে না। এখন তাহলে আমি কি যেতে পারি আঙ্কেল? যাও, তবে কালকে কিন্তু সময় করে চলে আসবে। আর তা বলতে হবে আঙ্কেল। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম, মনে মনে যা আশা করেছিলাম তা থেকেও বেশি কিছু পেয়ে গিয়েছি মনে হচ্ছে। আমি তো ভাবছিলাম হয়তো আমার সুইটিকে পড়াতেই পারবো না, তবে সত্যি কথা বলতে মেয়েটা যদিও বয়সের তুলনায় অনেক ছোট, কিন্তু ওর ভিতরে যেই কারণ মায়াবী মায়াবী ভাব আছে, এটা দেখেই তো যে কেউ এমনি পাগল হয়ে যাবে। আচ্ছা সুইটিকে নিয়ে আমি এত চিন্তা করছি কেন? দূর, এসব চিন্তা বাদ দিয়ে এখন বাসায় যাই। সুইটি তো বলল এই রাস্তা দিয়ে না যাওয়ার জন্য, কিন্তু আমার মন বারবার বলছে গিয়ে দেখি এই রাস্তায় কি এমন আছে। আমার তো মনে হয় সুইটি আমাকে ভয় দেখানোর জন্য বলেছে, আমি যেন রাস্তা দিয়ে না যাই। আর এখান দিয়ে গেলেই হয়তো আমার বাসায় একটু কাছাকাছি হবে। সবকিছু চিন্তা ভাবনা দিয়ে বাদ দিয়ে আমি এই রাস্তা ধরে হাঁটতে লাগলাম। যত সামনে যাচ্ছে তত যেন ভয়টা একটু একটু করে বেড়েই যাচ্ছে, কিন্তু সামনে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না, অথচ ভয় পাওয়ার কি এমন আছে? একটু সামনে যেতে দেখি একটা মেয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম, যার সূরা কালাম পড়া শুরু করে দিলাম, বুকে ফু দিতে লাগলাম। ভূত না তো এই মেয়ে, ভূত হলে ভাই আমি আজকে শেষ, বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে না আমার আর। আমাকে দাঁড়াতে দেখে মেয়েটা আমার সামনে চলে আসলো। এই রাতের মাঝেও মেয়েটা কালো একটা বোরকা পরেছে, তবে দেখা যাচ্ছে না। নিজের বিপদ নিজেই ডেকে আনলাম মনে হচ্ছে। ফোনটা হাতে নিয়ে সুইটের নম্বরে একটা মেসেজ করলাম, তুমি যেই রাস্তায় যেতে না করেছিলে সেই রাস্তায় চলে আসছে, আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, জানি না এরপর আমার সাথে কি কি হতে পারে। আমার আম্মু আর ছোট্ট ভাই ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই, আমি মরলে ওদের কি হবে? প্লিজ আজকের মতো আমাকে বাঁচিয়ে নাও।
এই পর্যন্ত লিখে লেখা বন্ধ করলাম। অচেনা সেই মেয়েটা বলল, ভাইয়া আপনি গ্রাম থেকে এখানে এসেছেন, কিন্তু এত রাতে আমার এখানে ভয় লাগছে, আপনি প্লিজ আমাকে একটু সামনে পর্যন্ত এগিয়ে দিবেন। মেয়েটার কথা শুনে মনের ভিতর থেকে ভয়টা একেবারে দূর হয়ে গেল। আরে ও তো গ্রামের মেয়ে, এই মেয়ে আবার আমার কি করবে? আমি বলে দিলাম, আচ্ছা ঠিক আছে চলুন। এই কথার মাঝেই আরো 5জন ছেলে আমার সামনে হাসতে হাসতে বলল, তুই এই শহরে নতুন না? আমি সব কিছু জানি, এখন যা যা আছে সব কিছু বের করে দে। আমি ভয়ে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর এখানে আসবো না। পিছন থেকে আওয়াজ আসলো, কিরে তোরা আমার স্যারকে রাস্তায় একা পেয়ে যা ইচ্ছা তাই করবি? আর আমি কি বসে বসে আঙুল চুষবো নাকি? উনি আমার স্যার, এজন্যই ভালোই বলছি এখান থেকে চলে যা। আর আমার সামনে লাগতে আসলে এখানে থাকতে পারবি না, জানিসই তো। যাক, আমার কথা শুনে সুইটি এখানে এসেছে, বাঁচা গেল বাবা। সুইটির কথা শুনে একটা ছেলে বলল, সরি আপু, আমরা জানতাম না উনি আপনার স্যার। এই সবাই এখন চলে যা। এই কথা বলে একে একে করে সবাই চলে গেল। এই রাতের অন্ধকারের মাঝে সুইটির রাগের মুখ দেখে আমি ভয় পেয়ে গেলাম। রাগে ওর চোখ দিয়ে আগুন বের হচ্ছে মনে হচ্ছে। দূর, কেন যে আমি ওর কথা না শুনে বেশি পণ্ডিতি করে এখান দিয়ে আসতে গেলাম। কি হলো, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি তো ভাবছিলাম গিয়ে দেখি না এই রাস্তায় কি আছে। আর তো সরি তোমার কথা না শোনার জন্য। থাক, সরি বলতে হবে না, আমি তো আপনার ভালোর জন্যই বলেছি। যাই হোক, এখন চলেন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। না থাক, আমি যেতে পারবো, তুমি বাসায় চলে যাও। আপনার সাহস তো আমি আজকে দেখেছি নাকি? এখন কথা বলেন না তো চলেন। সুইটির কথা শুনে হাঁটতে লাগলাম। ও আমার পিছন পিছন আসছে। ও কিছু বলছে না দেখে আমি বললাম, ধন্যবাদ আমার মেসেজ দেখার জন্য। আমি তো আপনার কাছে বিপদে এগিয়ে আসছি, কিন্তু আপনি তো আমার বিপদের সময় কাছে আসবেন না। তা কি করে হয়? এমন বিপদ তোমার বলল শুনে আপনাকে তখন বলেছি আমার বয়ফ্রেন্ড হবার জন্য, শুধু অভিনয় করবেন তো। তোমার কথা বুঝতে পারছি সুইটি, আমি অনেক সিনেমা দেখেছি, এভাবে প্রেমের অভিনয় করে অনেকেই পরে সত্যি সত্যি প্রেমে পড়ে যায়, এজন্যই ভয় হয়। দূর স্যার, আপনিও যে কী সব কথা বলেন। আপনি জানেন, আমিও জানি যে এটা শুধু অভিনয় করার জন্য, অন্য কিছু না। প্লিজ স্যার, আর করবেন না। আমি হ্যাঁ বললেই তুমি খুশি হবে? অনেক খুশি হব স্যার। আচ্ছা যাও, ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। সুইটি খুশিতে আবার আমার হাত ধরে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। তা মিস হয়েছে, আর হাত ধরতে হবে না। তবে তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। আমি জানি এটা লজ্জার বিষয়, এরপরেও বলতে হবে। নির্ভয়ে শুধু আপনি বললেন, বাকিটা আমি দেখে নেব। আমি এই কথাটা বলতে সত্যি খুব লজ্জাবোধ করেছে। সুইটি আমার ছাত্রী, জানি ওর কাছে এই কথা বলা যাবে না। এরপরও নির্লজ্জের মতোই বলে ফেললাম, শহরে আছি একদিন হয়েছে। তোমার বাবা তো খুব বড় লোক, তোমাদের চেনা জানা ভালো কোনো কোম্পানি আছে চাকরি করার মতো? আমার কথা শুনে সুইটি হাসতে হাসতে বলল, ও এই কথা স্যার, এটা বলতে আমার লজ্জা কি আছে? তবে আমাকে পড়াতে হবে চাকরি পড়ার পরও। আমি সুইটির কথা শুনে হাসতে হাসতে বললাম, যার জন্য সব কিছু পাবো তাকে পড়াবো না কেন? ধন্যবাদ স্যার, আপনি কাগজপত্র সব কিছু রেডি করেন। আমি আমার বাবার বেস্ট ফ্রেন্ডের এক কোম্পানিতে কথা বলছে। তোমাকে কি বলে যে স্যার, আর কিছু বলতে হবে না, আপনার এই জন্য এইটুকু করতে পারলে আমার কি হবে? আচ্ছা এখন বাসায় চলে যান, আর যেতে হবে না, আমি একা একা যেতে পারবো। আবার মেসেজ করবেন না তো আমাকে? আরে না, কি যে বলো না তুমি। যাও, এখন যেতে পারবো। সুইটি পিছন ফিরে হাঁটতে হাঁটতে বলল, এই ভীতু, এত ভীতু কেন আপনি বলেন তো? এত ভয় পাওয়ার কোনো মানে আছে? তবে আপনি কিন্তু সত্যি কিউট স্যার। ধীরে ধীরে সুইটি অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো। সুইটির কথা চিন্তা করতে করতে আমি হাসি দিয়ে বললাম, পাগল একটা মেয়ে, তবে যদিও খুব বেশি রাগী, কিন্তু এমন একটা নরম মন। ওর কথা চিন্তা করতে করতে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর আম্মু বলল, তোর মাত্র আসার সময় হয়েছে, এদিকে তোর বোন তোর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছে। কেন আম্মু, আমার জন্য আবার অপেক্ষা করছে কি আছে? তুই বাসা থেকে বের হওয়ার আগে বলে গেলি তোর বোনকে আমাকে নাকি রান্নার কাজে সাহায্য করতে, আর তোর বোন গিয়ে নিজে রান্না করেছে। ও নিজে হাতে বিরিয়ানি রান্না করেছে, আর তুই আসবি বলে এতক্ষণ অপেক্ষা করেছিল, কিন্তু তোর কোনো খবরই নেই, এজন্যই ঘুমিয়ে গিয়েছে। আম্মুর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। এতদিন পর আমার বোন আমার জন্য রান্না করেছে। আসলে একটা কথা কি, ছোট্ট থেকেও চুপচাপ থাকতো, আমার সাথেও পর্যন্ত বেশি কথা বলতো না। এই জন্য আজকে প্রথম ও আমার জন্য কিছু করেছে। আমি বিছানায় গিয়ে মাহির পাশে বসলাম। ওকে কি ঘুম থেকে ডেকে তুলবো নাকি তুলবো না? আমার অপেক্ষা করতে হবে, ও ঘুমিয়ে গিয়েছে, ডেকে তো তুলতেই হবে। মাহিরের হাত ধরে টেনে বললাম, কি হলো আমার লক্ষ্মী বোন, আমার ওপর কি আপনি রাগ করেছেন? ছাড়ো তুমি আমাকে ধরবে না তুই। এতক্ষণে আমার কথা তোর মনে হয়েছে? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি আমি আর তুই। সরি বোন, আমার মনে ছিল না, আর এমন হবে না।
চল আমার সাথে। মাহিকে টেনে তুলে টেবিলে নিয়ে বসালাম। ওর রান্না করা খাবার খেতে খেতে বললাম, না বোন, তোর খাবার অনেক অনেক ভালো হয়েছে। এত সুন্দর রান্না তুই কোথা থেকে শিখলি? মাহির আমার কথা শুনে খুশি হয়ে বলল, আম্মুর কাছ থেকে শিখেছি। যাক, ভালোই হয়েছে, ও এখন রান্নাও করতে পারে একটু একটু। ওর জন্য আমি চিন্তায় ছিলাম, এখন সেটাও দূর হয়েছে। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাক শুনে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি অনেকটাই বেলা হয়ে গিয়েছে। ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। এত সকাল সকাল কি সুইটিকে কল দেওয়া ঠিক হবে? ফোনটা হাতে নিয়ে অন্য নম্বরে কল দিয়ে আবারও কল কেটে দিলাম। সকাল সকাল ওকে কি কল দিয়ে আবার কি মনে করবে, এজন্য ভয়ে কল দিলাম না। বড় লোকের মেয়ে, আবার কয়টা থেকে ঘুম থেকে উঠে কে জানে। তবে দরকার আমার জন্য আমাকেই কল দিতে হবে। সকাল সকাল ওকে বিরক্ত করা ঠিক হবে না জেনেও কল দিতে হবে। কাপা কাপা হাতে সুইটের নম্বরে কল দিলাম। একবার ফোন হলো, রিং হলো, কিন্তু ধরলো না। আবার দিলাম, এবারও ধরলো না। ওপাশ থেকে বলল, কি ব্যাপার স্যার, সকাল সকাল আমাকে মনে হলো কিভাবে? আজকে তো আমার দিনটাই ভালো হয়ে যাবে মনে হচ্ছে। আজকে সকাল সকাল আপনি আমাকে মনে করেছেন, আবার আমাকে কলও দিলেন। ইস স্যার, আমার যে কতটা ভাল লাগছে বলার বাহিরে। সুইটির কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমি কল দেওয়াতে ও একটু খুশি হয়েছে। কি জানি ওর মনে আবার কি নিয়ে বসে আছে। ও খুব রহস্যময় মেয়ে, একবার হাসি আবার মাঝে মাঝে রেগে যায়। তবে আমার এত সকাল সকাল ওকে ফোন দিয়ে বিরক্ত করার কোনো ইচ্ছাই ছিল না। এরপরও ওকে আমি বললাম, সুইটি, কাল সকাল সকাল তোমাকে কল দিয়ে আমি বিরক্ত করলাম না তো? আরে স্যার, আপনি যে কি বলেন না, আমি স্কুলে যাব বলে রেডি হচ্ছিলাম। ভালো হয়েছে আপনি এই সময়ে কল দিলেন। তা সকাল সকাল আমাকে মনে করার কোনো কারণ আছে বুঝি? আপনি তো আবার কারণ ছাড়া আমাকে কল দিবেন না। সকাল সকাল তোমাকে বিরক্ত করার আমার ইচ্ছাই ছিল না। এরপরও কল দিলাম কারণ আমার একটা ছোট্ট বোন আছে, তোমার সমবয়সী। ওকে তোমাদের স্কুলে ভর্তি করাবো বলে চিন্তা ভাবনা করছি। এজন্যই ভাবলাম তোমাকে কল দেই। তুমি যদি আমার বোনকে একটু সাথে নিয়ে গিয়ে। স্যার, আপনার সাথে আমার কোনো কথা নেই। আমি আবার এখন কি করলাম? কি করলেন মানে? আপনি এই কথা আমাকে আরো আগে বলবেন না? আমাকে আপনার বাসার ঠিকানা মেসেজ করে দিন, আমি আসছি। আর তার সাথে কিন্তু আপনাকেও যেতে হবে। আমার যেতে হবে কেন আবার? রাতে কি শর্ত দিয়েছিলাম মনে আছে তো? যেতেই হবে কিন্তু। কিন্তু তার সাথে যে আমার ছোট্ট বোন যাবে, যে আমি সে সব দেখে নেব। এসব নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আমি আসছি আপনার বাসায়। ফোন কেটে দিয়ে আমি একা একা নীরবে হাসছি। আচ্ছা সুইটি, কি আমি আজও বুঝতে পারলাম না কেন আমি চিন্তা যা করেছি তার থেকেও বেশি সব কিছু কীভাবে এত ভালো হয়ে যায়? আমি তো মনে করেছিলাম সকাল সকাল ওকে ফোন দিয়ে আরও বিরক্ত করব। ও বিরক্তকর কণ্ঠে বললে, স্যার এটা কাজ করলেন, সকাল সকাল আমার ঘুমটা ভেঙে দিলেন, কিন্তু এসব কিছু করেই নাই। উল্টো আমাকে বলল, আমাকে এসব কথা আগে বললেন না কেন স্যার? সত্যি ওর মনটা অনেক অনেক ভালো, মাঝে মাঝে একটু রেগেই যায়। তবে ওর রাগে চেহারা দেখতে আমার বেশ ভালোই লাগে। ওর সেট ওকে তো এখনও আমার বাসার ঠিকানা মেসেজ করে দেয়নি। সুইটিকে বাসার ঠিকানা মেসেজ করে দিয়ে মাহিকে ডাক দিলাম। সকাল সকাল মাহি আমার সামনে এসে বলল, ভাইয়া বল, কি হয়েছে? কিছু বলবি কি? যা এগিয়ে এখন গিয়ে রেডি হয়ে রে, আজকে তোরে স্কুলে ভর্তি করাবো। এখন রেডি হতে হবে কি? যা তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি রেডি হয়েছি। ছোট্ট বোন চলে যাওয়ার পর আমি আর বিছানায় শুয়ে গেলাম। কাজ করতে একদম মন চাচ্ছে না, মন চাচ্ছে শুধু বসে থাকে। এমন একটা কিছু হতে হবে যে আমি বসে বসে থাকতাম আর আমাকে কেউ কাজ করে খাওয়াতো। তবে গরজামাই হলে হয়তো আমাকে কাজ করে ঠিকই খাওয়াতো। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।